নিঃসন্দেহে আজকের দিনের সবচেয়ে বড় খবর প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভার্চুয়াল বৈঠক। বাংলাদেশ ভারতের বৈঠক মানেই অনেক সম্ভাবনা, আশা, প্রাপ্তি অপ্রাপ্তির হিসাব এবং সম্পর্কের বোঝাপড়ার আরও একটি মূল্যায়ন। সবকিছু মিলেই বেশ গুরুত্ব নিয়েই আলোচনা হচ্ছে এই দ্বিপাক্ষিক বৈঠকের বিষয়গুলো নিয়ে। আমরাও আজকের সিএসআরএম জনতন্ত্রে গণতন্ত্রে আলোচনা করব বাংলাদেশ ভারত বোঝাপড়া এবং শীর্ষ পর্যায়ের এই বৈঠক নিয়ে। তবে বলে রাখছি সুপ্রিয় দর্শক, বাংলাদেশের 50 বছর পূর্তিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলাদেশ সফরে আসবেন বলে তিনি জানিয়েছেন আমাদের পররাষ্ট্রমন্ত্রী গণমাধ্যমকে এই খবরটি জানিয়েছেন। আমি আলোচনার জন্য আজ আমাদের আমন্ত্রিত অতিথি বাংলাদেশের সুপ্রিম কোর্টের আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি জনাব শামসুদ্দিন চৌধুরী মানিক, বাংলাদেশ সরকারের সাবেক পররাষ্ট্র সচিব জনাব তৌহিদ হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ডক্টর ইমতিয়াজ আহমেদ এবং দিল্লি থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন এক্সপ্রেস গ্রুপের সিনিয়র এডিটর জয়ন্ত রায়চৌধুরী। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আলোচনা শুরু করতে চাই জনাব তৌহিদ হোসেন আপনাকে দিয়ে। এই সময়ে একটি ভার্চুয়াল বৈঠক অনুষ্ঠিত হলো, বর্তমান সময়ের রাজনৈতিক প্রেক্ষাপট, অর্থনৈতিক প্রেক্ষাপট এবং করোনা মহামারী সবকিছু মিলে এই শীর্ষ বৈঠক থেকে কি কূটনৈতিক বার্তা দুদেশের জনগণ পেল বলে আপনি মনে করছেন? ধন্যবাদ। আমার মনে হয় প্রথমে জিনিসটাকে এভাবে দেখা উচিত আমাদের যে জনাব নরেন্দ্র মোদীর কিন্তু আসার কথা ছিল বাংলাদেশে, আসতে পারেননি কিন্তু কোভিডের কারণে, কোভিড সিচুয়েশনের কারণে উনি আসতে পারেননি। এবং এটা সেক্ষেত্রে আমরা বলবো যে যে শীর্ষ পর্যায়ে যে দুই দেশের মধ্যে একটা যোগাযোগ হওয়ার কথা ছিল, অফিসিয়াল মিটিং একটা হওয়ার কথা ছিল, সেটা বেশ পিছিয়ে গেল। তো হয়তো আমরা আশা করেছিলাম যে এত দীর্ঘদিন এই মহামারী থাকবে না, হয়তো সামনাসামনি বৈঠকটি হবে আরো অনেক তাড়াতাড়ি বা এই সময়ের মধ্যে। সেটা হওয়ার যে তখন দেখা যাচ্ছে না, কাজে এই সময় ভার্চুয়াল বৈঠক হলেও বৈঠকটা যে হলো এটার একটা সিম্বলিক ভ্যালু, যেটা আমি সেই সিম্বলিক ভ্যালুটাকে বেশ গুরুত্ব দেব। যে দীর্ঘদিন সরাসরি অফিসিয়াল মিটিং না হওয়ার পর দুই প্রধানমন্ত্রী একটা ভার্চুয়ালি হোক কিন্তু একটা অফিসিয়াল মিটিংয়ে তারা কথাবার্তা বলেছে। আমি মনে করি যে একটা পজিটিভ এই জিনিস হয়েছে। তারা কিছু বিষয়তে আলাপ করেছেন, সেগুলো নিয়ে হয়তো আমরা সাবসিকুয়েন্টলি আরো ডিটেলসে যাবো। তার একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে আসলে শীর্ষ পর্যায়ের বৈঠকে কিন্তু আলোচনা করে সমস্যার সমাধান হয়ে যাওয়া এরকম কিছু কখনই না। সবসময় এটা আগে তার গ্রাউন্ড ওয়ার্ক করা হয়, তারা সেটাকে এক ধরনের স্বীকৃতি দেন আনুষ্ঠানিকভাবে। আমরা যতটুকু জানি যে এর আগে গত 2-6 মাসে তেমন ব্রেক থ্রু হওয়ার মতো তেমন কিছু হয়নি আলাপ আলোচনা অফিসিয়াল বা মন্ত্রী পর্যায়ে। কাজেই ওই ম্যাটেরিয়াল দিক থেকে বা কোনো সমস্যার সমাধান করে ফেলার দিক থেকে বড় কোনো প্রত্যাশাতে না যাওয়াই ভালো। তবে এটাকে আমরা একটা ভালো শুরু হিসেবে দেখি যে অনেকদিন পর আবার সরাসরি যোগাযোগ হচ্ছে এবং আগামীতে উনি যেহেতু আপনি তো যে 26শে মার্চ উনি আসবেন বাংলাদেশে, তার মাঝে যেন অনেক কিছু তৈরি থাকে, অফিসিয়াল পর্যায়ে কথাবার্তা বলে অনেক কিছু আমরা সমস্যার সমাধান করে রাখি, যাতে করে দুই প্রধানমন্ত্রী তখন সেটা ফর্মালাইজ করতে পারেন এবং একটা সুন্দর বাতাবরণ সৃষ্টি হয় তাদের দুইজনের দেখার মাঝে। জি, অনেক ধন্যবাদ আপনাকে। বিচারপতি জনাব শামসুদ্দিন চৌধুরী মানিক, সামনে যখন নরেন্দ্র মোদী বাংলাদেশ সফরে আসবেন তার আগেই বাংলাদেশের দিক থেকে বেশ ভালো একটি প্রস্তুতি থাকা দরকার, এটি বলছেন জনাব তৌহিদ হোসেন। কি বলবেন আপনি? প্রস্তুতি তো অবশ্যই থাকতে হবে, কারণ আমাদের সাথে ভারতের এখনো অনেকগুলো সমস্যার তো সমাধান বৃষ্টি হয়ে গেছে, আমরা সকলেই জানি এটা। কিন্তু এখনো যে সমস্যাগুলো রয়েছে তার মধ্যে দুটো তো খুবই জরুরি ভিত্তিতে উল্লেখ করা প্রয়োজন। একটি হচ্ছে আপনার সেই তিস্তা পানি ভাগ বন্টনের বিষয়টি, আরেকটি হচ্ছে সীমান্তে যে হত্যাকাণ্ড ঘটছে। এই দুটো বিষয়ে নিয়ে কিন্তু আমরা সবাই উদ্বিগ্ন বাংলাদেশের সব মানুষ এই দুটো ব্যাপারে। এবং রোহিঙ্গা বিষয় অবশ্য ভারত তো এমনি সিকিউরিটি কাউন্সিলের সদস্য, পার্মানেন্ট সদস্য নয়, সুতরাং সেখানে ভারতের ভূমিকা অতটা
বেশি নয় যতটা আপনার অস্টি স্থায়ী সদস্যের আছে, কিন্তু তারপরেও ভারত রোহিঙ্গা ব্যাপারে কিন্তু একটি প্রভাবমূলক ভূমিকা পালন করতে পারে। এই তিনটি বিষয় বিশেষ করে, এবং অন্যান্য খুঁটিনাটি বিষয়েও কিন্তু ব্যবসা বাণিজ্য ইত্যাদি সম্পর্কে কিন্তু প্রস্তুতি অবশ্যই থাকতে হবে, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। তো আমি এখানে যেটা শুরুতেই উল্লেখ করতে চেয়েছিলাম, এখন করব, যে ভারতের সাথে আমাদের বন্ধুত্বটা কিন্তু একটি বিশেষ ধরনের বন্ধুত্ব, যে বন্ধুত্বের কোনো নজির পৃথিবীর অন্য কোনো দু দেশের মধ্যে নেই কিন্তু। এবং এই বন্ধুত্ব কিন্তু সমস্ত কূটনীতিক যে বিষয়াদি আছে, বিধান আছে, তারও ঊর্ধ্বে। কারণ ভারতের সাথে আমাদের বন্ধুত্ব হচ্ছে রক্তে লেখা বন্ধুত্ব। আমরা ৭১ সনে ভারত যদি আমাদের পাশে না আসতো, ভারত যে শুধু আমাদের আশ্রয় দিয়ে সাহায্য করেছে, পয়সা দিয়ে ট্রেনিং দিয়ে সাহায্য করে তা নয়, ভারত সবশেষে কিন্তু আমাদের পাশে দাঁড়িয়ে হাতে হাত রেখে যুদ্ধ করেছে। এটা তাদের ১৬ থেকে ১৮,০০০ সৈন্য মারাও গেছে, কিন্তু তাদের প্রচুর অস্ত্র সেই যুদ্ধে নষ্ট হয়েছে, তাদের অর্থনীতি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে সেই ৯ মাসের যুদ্ধে। এবং যেটা আমরা অত্যন্ত স্পষ্ট করে বলতে পারি যে ভারত সেই সময় যদি আমাদের পাশে না আসতো, তাহলে নিশ্চিতভাবে আমরা ৯ মাসে দেশ স্বাধীন করতে পারি। আরও অনেক সময় লাগতো, আরও অনেক রক্তক্ষয় হতো। তারপরে আমরা সেই সময় বিশেষ করে শ্রীমতী ইন্দিরা গান্ধীর যে ভূমিকা, সেটা আমরা দেখেছি। উনি দেশান্তর ঘুরে বেরিয়েছেন। উনি সোভিয়েত ইউনিয়নের সাথে, তখন সোভিয়েত ইউনিয়ন ছিল, চুক্তি করেছেন, যেটা অত্যন্ত অপরিহার্য ছিল। কারণ সোভিয়েত ইউনিয়নের সাথে চুক্তি না হলে চীন হয়তো উত্তর দিক থেকে চলে আসতো, আর দক্ষিণ দিক থেকে, যেটা সবসময় ইয়াহিয়া বলতো, যে উত্তর থেকে চীনারা আসবে, আর দক্ষিণ থেকে আসবে সাদা রবে, অর্থাৎ আমেরিকা তখন 7 ফ্লিট নিয়ে দক্ষিণ দিকে আসবে। এর দুটো শক্তিকে রোধ করার জন্য সোভিয়েত ইউনিয়নের সাথে ভারতের যে চুক্তিটা হয়েছিল, যেটা করেছিল ভারত, কিন্তু সেই চুক্তিটা করেছিল একান্তই বাংলাদেশের মুক্তিযুদ্ধকে রক্ষা করার জন্য। সেটি ছিল অপরিহার্য। শুধু তাই নয়, সিকিউরিটি কাউন্সিলে কত ৫ দফা আপনার প্রস্তাব আনা হয়েছিল আমেরিকার পক্ষে, বা আমেরিকার সাথে অন্যান্যরা প্রস্তাব এনেছিল, যাতে আপনার যুদ্ধবিরতি হয়, বাংলাদেশে অবজারভার পাঠানো হয়। সেগুলো কিন্তু রোধ করার জন্য সোভিয়েত ইউনিয়নের ভেটো ক্ষমতাটা একান্ত অপরিহার্য ছিল। তারপরে বঙ্গবন্ধুর কে রিলিজ করানোর জন্য আমরা জানি যে অগাস্ট মাসেই কিন্তু শ্রীমতী ইন্দিরা গান্ধী সারা পৃথিবীর সমস্ত রাষ্ট্রনায়ককে চিঠি লিখেছিলেন যে বঙ্গবন্ধুকে যেন তার বিচার যেন না হয়, তাকে যেন মুক্তি দেওয়া হয়। তো এই জিনিসগুলো তো আমাদের মনে রাখতেই হবে। আমরা তো এই জিনিস ভুলে যেতে পারি না। সুতরাং ভারতের সাথে আমাদের বন্ধুত্ব একটা বিশেষ ধরনের বন্ধুত্ব, যেটা আমরা সবাই বলে থাকি, আমাদের নেতৃবৃন্দ বলে থাকেন, যে এটি হচ্ছে রক্তে লেখা বন্ধুত্ব। এটা ইট মাস্ট গো থ্রু দ্য ইটার্নিটি, এটা চিরন্তন, এবং এর সম্পর্কের মধ্যে আপনার ভাঙা গড়া উঠানামা হয়, কিন্তু এই সম্পর্ক কিন্তু কোনো সময়ই ভেঙে যাওয়ার সম্পর্ক নয়। আমরা জানি আমাদের দেশে এমন লোক রয়েছে, তারপরে বিদেশি কয়েকটি রাষ্ট্র রয়েছে, যারা ভারত বাংলাদেশ বন্ধুত্বকে খর্ব করার জন্য, নষ্ট করার জন্য একেবারে ওত পেতে দাঁড়িয়ে আছে, কিন্তু এটি কখনো হবার নয়। এবং বঙ্গবন্ধু হত্যার পরে জিয়াউর রহমান মোস্তাকের নেতৃত্বে যখন বঙ্গবন্ধু হত্যা করা হলো, এরপরে 25 বছর তো সেই পাকিস্তানি, কারণ এই বঙ্গবন্ধু হত্যার ব্যাপারেও যে পাকিস্তানের হাত ছিল, এই ব্যাপারেও আমাদের কিন্তু এভিডেন্সের কোনো ঘাটতি নেই। এরপরে তো পাকিস্তানিরা দেশ শাসন করেছে 25 বছর। সুতরাং দেশটা ISI-এর চরে ভরে গিয়েছিল। তারপরে ভারতে আপনার সেই উলফা থেকে শুরু করে আমাদের এই ভারতের উত্তর পূর্বের 7টি অঙ্গরাজ্যে অঘটন ঘটানোর জন্য, শান্তি এবং স্বস্তি নষ্ট করার জন্য তৎপর ছিল সেই সময়ে প্রথম জিয়াউর রহমান, তারপরে এরশাদ, এবং তারপরে খালেদা জিয়া, সবাই তৎপর ছিল যে ভারতের উত্তর পূর্বের 7টি অঞ্চলে যাতে শান্তি নষ্ট করা হয়। তো সেই সময় দেখুন, একটি কথা আমি বলতে চাই, ভারতের সাথে আমাদের সব সমস্যারই কিন্তু সমাধান হয়ে যেত তখন যদি বঙ্গবন্ধুকে হত্যা করা না হয়। এবং এরপরে
যদি একটি প্রো পাকিস্তানি গভর্নমেন্ট ক্ষমতায় না আসতো, অ্যান্টি ইন্ডিয়ান গভর্নমেন্ট ক্ষমতায় না আসতো। কারণ আপনি কোনোভাবেই আশা করতে পারেন না যে আপনি ভারতে 10 লাখ অস্ত্র পাঠাবেন, তারপরে ভারত আপনাকে সব দিয়ে দেবে, এটা তো আশা করি না। তো সুতরাং এই অবস্থাগুলো ছিল বলেই তখন ফরাক্কা আপনার গঙ্গা চুক্তির সমাধান হয়নি, শান্তি চুক্তির সমাধান হয়নি, আমাদের যে ছিটমহলগুলো ছিল সেগুলো সমাধান হয়নি, আমাদের সমুদ্র সংক্রান্ত যে প্রশ্নগুলো ছিল সেগুলো, আরো অনেক কিছু। আবার এখানে একটা কথা উল্লেখ করা প্রয়োজন যে আমাদের এই যে ছিটমহলগুলো সমাধান করতে ভারতের কিন্তু সংবিধান পরিবর্তন করতে হয়েছে। অত্যন্ত একটি কি বলে একটা এক্সট্রাঅর্ডিনারি অ্যাক্ট যে ভারত তাদের সংবিধান পরিবর্তন করে তারপরে ছিটমহলের সমস্যার সমাধান করেছে। এইগুলো অনেক আগেই, বঙ্গবন্ধু হত্যা করা না হলে তো অনেক আগেই সমস্ত সমস্যার সমাধান হয়ে গেছিল এবং হয়ে যেত। এবং কারণ বঙ্গবন্ধু একটা ডিটারমিনেশন ছিল। কিন্তু এরপরে আসলো পাকিস্তানপন্থী সরকার, যারা দেশকে পাকিস্তান বানানোর সমস্ত প্রক্রিয়ায় তৈরি ছিল। দেশকে পাকিস্তান আপনার জয় বাংলা স্লোগান সরিয়ে দিল, 80% জিয়াউর রহমান 80% তার ক্যাবিনেটের লোক ছিল সব রাজাকারদের। তারপরে আপনার যে এটা ছিল সরওয়ার্দী উদ্যান, যেখানে ভারতীয় সৈন্যরা পাকিস্তানি সৈন্যরা আমাদের কাছে এবং ভারতীয় সৈন্যদের কাছে সারেন্ডার হয়েছে, সেটার নাম চেহারা সব পরিবর্তন করে, যেখানে বঙ্গবন্ধু 7 মার্চে ভাষণ দিয়েছে পরিবর্তন করে দিল। অর্থাৎ পাকিস্তানিকরণের সমস্ত প্রক্রিয়া জিয়াউর রহমান প্রায় শেষ করে দিয়েছিল, কিন্তু পারেনি কারণ এটা তো হবার নয়। 30 লক্ষ মানুষ, 5 লক্ষ নারী নির্যাতিত হয়েছে। যে দেশ স্বাধীন করতে, সে দেশ তো আর পাকিস্তান করা যায় না। যাও আবার ফিরে এসছে 2009-এ মুক্তিযুদ্ধের পক্ষে সরকার আবার ক্ষমতায় এসছে। আসার পরে আমাদের বর্তমান যে প্রধানমন্ত্রী উনি পরিষ্কার বলে দিয়েছেন যে বাংলাদেশের 1 ইঞ্চি জমিও ক্রস ফায়ার অ্যাক্টিভিটিসে, ক্রস বর্ডার অ্যাক্টিভিটিসে ব্যবহার করতে দেওয়া হবে না। উল্পাট এবং উল্পাট যারা ছিল তাদেরকে হস্তান্তর করা হয়েছে। সুতরাং এখন আমাদের সেই যে 71-এর বন্ধুত্ব, সেটা কিন্তু অনেকখানি ফিরে এসছে। সমস্যা আছে, যেটা আমি প্রথমেই বললাম, 3টি সমস্যা তো দৃশ্যমান সমস্যা, যেগুলো ইমিডিয়েট অ্যাড্রেস করা প্রয়োজন এবং এই জন্য আমাদের তৈরি থাকতে হবে। কারণ ভারত, একটা জিনিস আমি বলতে চাচ্ছি, সেটি হলো যে মোদি সাহেব যে আজকে যে বৈঠকটা হলো, এটি কিন্তু ওনার আগ্রহী হয়েছে। সুতরাং এটা থেকে অত্যন্ত পরিষ্কার যে ওনারা আগ্রহী সমস্যাগুলো সমাধান করতে। এবং অতীতের ঘটনাগুলো আপনার কাছে আবার আসছি। বিচারপতি জনাব শামসুদ্দিন চৌধুরী মানিক আমার সঙ্গে দিল্লি থেকে যুক্ত হয়েছেন, এক্সপ্রেস গ্রুপের সিনিয়র এডিটর জয়ন্ত রায় চৌধুরী। আপনাকে স্বাগত জানাচ্ছি। জয়ন্ত রায় চৌধুরী, এই যে দ্বিপাক্ষিক শীর্ষ বৈঠক নিয়ে ভারতে কি আলোচনা হচ্ছে? ভারতে এটা নিয়ে খুবই গভীর আলোচনা হয়েছে এবং কানেক্টিভিটি ইস্যুস, তাছাড়া পরে গিয়ে ট্রেড ইমপ্রুভমেন্ট ইস্যুস নিয়ে খুবই অনেক চর্চা হয়েছে এবং আমরা চাই যে সেগুলো আমরা কন্টিনিউ করি। বাংলাদেশকে যে ভারতবর্ষ যে ট্রেডে যে দিয়েছিল যে আপনারা এতগুলো আইটেমস আমাদের ডিউটি ফ্রি এক্সপোর্ট করতে পারেন, সেটা যাতে না চলে যায়, কারণ এখন বাংলাদেশ আর লিস্ট ডেভেলপ কান্ট্রির মধ্যে নেই, এলডিসি থাকছে না, সেজন্য বাংলাদেশ এখন মিডল ইনকাম কান্ট্রির দিকে এগিয়ে যাচ্ছে। সেটা যাতে থাকে তার জন্য একটা চুক্তি আমরা করার চেষ্টা করছি এবং সেটা নিয়ে বোধহয় এর আগের হাই কমিশনার কাজ করেছিলেন এবং এখন যিনি হাই কমিশনার এসেছেন তিনি বোধহয় কিছু কাজ করছেন। কমার্স মিনিস্টার এটা নিয়ে খুবই তৎপর রয়েছেন। এটা একটা বড় জিনিস চাই। আর কানেক্টিভিটি ইস্যুটা যাতে 65-র আগে যে কানেক্টিভিটি ছিল সেগুলো যেন আবার হয়, সেটা একটা ভারতবর্ষের খুব ইচ্ছা। তার আপনি বোধহয় মিউট হয়ে গেছেন আপনি, জয়ন্ত রায় চৌধুরী। আনমিউট হতে হবে আপনাকে। এখন কি শোনা যাচ্ছে? জি, শুনতে পাচ্ছি, বলুন। হ্যাঁ, যে রেল কানেক্টিভিটিটা এবার হয়েছে নর্থ বেঙ্গলের সঙ্গে, সেই কানেক্টিভিটিটা বেসিক্যালি বাংলাদেশকে শুধু ভারতের সঙ্গে নয়, নেপাল এবং ভুটানের সঙ্গেও যুগ্ম করে দেবে। এইটা হচ্ছে তার আলটিমেট এইম। কারণ ভারতীয় রেল এরপরে ভুটানের দিকে এগিয়ে যাবে, তো রেলওয়ের তরফ থেকে আপনি ভুটান থেকে মাল নিয়ে বাংলাদেশ যেতে পারেন বা বাংলাদেশ থেকে ভুটানে মাল নিয়ে সরবরাহ করতে পারেন। এবং ট্যুরিজম, যেটা খুব ইম্পর্টেন্ট, সার্ক আলটিমেটলি যেটা করবে সেটা এটাতে এই লিঙ্কগুলোতে আস্তে আস্তে আবার করে ফেরত চলে যাবে। বাংলাদেশ
যে লিঙ্কস, যে ট্রেড এবং যে কমিউনিকেশন লিঙ্কস ছিল সাধারণ নাগরিকদের জন্য 1965-র আগে অবধি, সেই লিঙ্কসগুলো আবার ফেরত পাবে। আমি আপনার কাছে আবারও আসবো অধ্যাপক ডক্টর ইমতিয়াজ আহমেদ। তাহলে বাংলাদেশ ভারত সম্পর্ক আরও একটু উচ্চতায় উঠলো এই বৈঠকের মধ্য দিয়ে, তাই কি বিষয়টি? ধন্যবাদ। না, আমরা সবসময় উচ্চতা যদি চাই তাহলে তো এটা আমরা পরে বিশ্লেষণ করতে পারবো না। বিষয়টা দেখা দরকার যে বিভিন্ন খাতে সম্পর্ক উন্নয়ন হচ্ছে। কতগুলো, যেটা জাস্টিস মানিকও বললেন, যে কতগুলো বিষয় এখনো রয়ে গেছে। জয়ন্তবাবু ভালো করেই বলেছেন যে আবার কতগুলো বিষয়ে সামনে আসছে। এভাবে যাবে, কারণ আমরা যদি প্রত্যেকটা সামিটে যদি বড় আকার কিছু আশা করি তাহলে তো মনে হয় ওটা নিয়ে যতটা না আলোচনা হবে তার চেয়ে সমালোচনা বেশি হবে, যে এটা হলো না কেন, ওটা হলো কেন। আমার মনে হয় সামিটগুলোকে নর্মাল নেওয়া দরকার। এগুলোকে আমরা যত বেশি বড় আকারে যদি আমরা সামনে নিয়ে আসি, তাহলে সবসময় কিন্তু এক্সপেকটেশন এত বেশি থাকবে, যখন এক্সপেকটেশন হবে না তখন সবাই বলবে নিশ্চয়ই কোনো একটা ঝামেলা আছে, এখনো হলো না, এখনো তিস্তা কেন হলো না, এখনো কেন হলো না, কি বলা হয় বর্ডার কিলিং কেন, ওই জিনিসটা এত বড় আকারে দেখা হলো না। তবে কয়েকটা বিষয় আমার মনে হয় খুবই গুরুত্বপূর্ণ। একটা তো কোনো সন্দেহ নেই, প্যান্ডেমিকে আমরা এখনো রয়ে গেছে। আমরা যেটা আশা করব যে এই ধরনের সামিটের মাধ্যমে যেই বিশেষ করে প্যান্ডেমিকের ভ্যাকসিনের যে বিষয়টা, এবং আমরা চাইবো না যে দেশগুলো যারা প্রডিউস করবেন এবং যারা সাপ্লাই করবেন তারা একটা রাজনীতির মধ্যে থাকবেন, যেটাকে অলরেডি ভ্যাকসিন ডিপ্লোমেসি বলা হয়, সেটার মধ্যে যেন না থাকে। কারণ এটা একটা সাংঘাতিক কি বলা হয়, তাহলে আমরা এমন একটা বিশ্বে চলে যাব, সেই বিশ্বটা ভয়ঙ্কর হবে। সেই জায়গায় একটা মত দরকার। বাংলাদেশ যদিও WHO দ্বারা কমিটেড, এবং আমরা মনে করি যে সব দেশের এখানে বড় একটা গ্লোবাল কোঅপারেশন দরকার। আমরা আশা করব, যেহেতু এখন ডোনাল্ড ট্রাম্প চলে যাচ্ছে, জো বাইডেন আসলো, আমাদের আশা থাকবে যে ওখানে একটা বড় গ্লোবাল যে কোঅপারেশন হবে, সেখানে বাংলাদেশ, ভারত সবাই মিলিত এই কোঅপারেশনটা দরকার। মানে আমি বলছি যে আমাদের মোর আর্জেন্ট টাস্ক এখন কিন্তু প্যান্ডেমিক, এখনো সামাল দেওয়া হয়নি। জয়ন্তবাবু আরো ভালো জানবেন, ভারতে এখনো যেই স্পাইক আছে, আমাদেরও সেকেন্ড ফেজ এসেছে, এবং এটা একটা বিশাল সমস্যা তৈরি করেছে, এবং এটা যে একেবারে কালকে চলে যাচ্ছে তা কিন্তু না। সেই জায়গায় আমার মনে হয় একটা গুরুত্ব দেওয়া দরকার বড় আকারে। এর সাথে আমাদের দিক থেকে যেটা আমরা চাইবো, যদি এবারও আলোচনা হয়েছে রোহিঙ্গার বিষয়টা, সেখানে একটু যদি আমি পরিষ্কার করে বলতে পারি, আমাদের দিক থেকে আশাটা থাকবে যে যখন আন্তর্জাতিক পর্যায়ে যেসব ভোটাভুটি হয় রোহিঙ্গা নিয়ে, সেখানে ভারত যেন অ্যাবসেন্ট না থাকে। আমরা চাইবো ভারত যেন পজিটিভ যেন ভোটটা দেয়, কারণ ওই অ্যাবসেন্ট যখনই হয় তখন কিন্তু মিয়ানমার স্বাভাবিকভাবে সে এম্পাওয়ার্ড হয়। সেই এম্পাওয়ারিংয়ে যেন ভারত না থাকে, এর একটা বড় কারণ হলো, যেহেতু আমরা ৭১-এর কথা বললাম, মনে রাখতে হবে যে ভারতের ৭১-এর যে রোলটা, তার সাথে জেনোসাইডের একটা বিশাল একটা রোল আছে। মানে যেই কারণে ভারতের ইন্টারভেনশন, আমরা সবাই জানি যে এটা বড় আকারে একটা হিউম্যানিটারি ইন্টারভেনশন, সেটার সাথে জেনোসাইড জড়িত। সেই ভারত যদি এখন মিয়ানমারের জেনোসাইডটাকে যদি ঠিক মতন সামনে না নিয়ে আসে, তাহলে স্বাভাবিকভাবে মানুষের মধ্যে একটা সমালোচনা শুরু হবে যে তাহলে ৭১ হয়তো তার জাতীয় স্বার্থের জন্যই হয়তো করেছে, যেটা আমরা স্বাভাবিকভাবে আমরা চাইবো না যে ওই ভারত মৌলিকভাবে পরিবর্তন হয়ে যাচ্ছে। তো যেহেতু রোহিঙ্গার বিষয়টা কিন্তু শুধু শরণার্থী এসেছে তা না, এর সাথে বাংলাদেশে ৭১-এর একটা ভালো সম্পর্ক আছে। এবং আমাদের প্রধানমন্ত্রী স্পষ্টত বলেছিলেন, যখন অগস্ট মাসের 2017-তে যখন তিনি বললেন যে না, আমি বর্ডার আটকাতে দেব না, এর কারণ একেবারে স্পষ্ট বলেছিলেন যে ৭১-এর কথা, যে আমরা ৭১-এ মনে রাখতে হবে যে ভারত যেভাবে খুলে দিয়েছিল আমাদেরও খুলে দিতে হবে, কারণ ওখানে একটা জেনোসাইড হয়েছে। সেই জায়গায় আমরা স্বাভাবিকভাবে চাইবো একটা বড় আকারে পরিবর্তন, যে পরিবর্তনে মিয়ানমারের উপরে বড় একটা প্রেশার আসবে। আমি মনে করি যে আপাতত হ্যাঁ অনেকগুলো বিষয় আছে, কোনো সন্দেহ নেই, কিন্তু প্যান্ডেমিক এবং রোহিঙ্গার বিষয়টা, বিশেষ করে বাংলাদেশের এই সময় যেখানে সবারই অর্থনীতির অবস্থা যে আগের মতো তা না, সব দেশেই বলতে গেলে
ক্ষতিগ্রস্ত হয়েছে, সেই ক্ষতিগ্রস্ত অবস্থা থেকে যদি আমার যদি উত্তোলন করতে হয়, তাহলে আমি মনে করি এই যে 1.1 মিলিয়ন, যেটা ভুটানের যে একটা বড় কি বলা হয় জনসংখ্যার দিকে, ভুটানের পপুলেশন 8 লাখের কম, আর এখানে 11 লাখ আছে। মনে রাখতে হবে যে এই ভুটান বাংলাদেশে তৈরি হয়েছে 3 মাসে, এবং ভুটানের রাজা আছে, এখানে রাজাও নেই। তো সেই হিসাবে খেয়াল রাখা দরকার যে এটা কিন্তু একটা বিশাল আমাদের একটা সমস্যা। সেই জায়গায় ভারতের বড় আকারে যদি আমরা স্টেপ না দেখি, আর জেনোসাইড যেহেতু হয়েছে, আইসিজে, আইসিসি, বিভিন্ন এমনকি আর্জেন্টিনার কোর্টেও পর্যন্ত একটা কেস আছে, সেই জায়গায় যদি একটা পরিবর্তন বড় আকারে আমরা না দেখি, মিয়ানমারের উপরে প্রেশারটা যদি আমরা না দেখি, তাহলে স্বাভাবিকভাবে অনেকের মধ্যে একটা সমালোচনা তৈরি হবে। জি, আমি আপনার কাছে আবারও আসবো। জনাব তৌহিদ হোসেন, ডক্টর ইমতিয়াজ আহমেদ গুরুত্ব দিলেন যে রোহিঙ্গার সংকট সমাধানে ভারতের আরেকটু বেশি অংশগ্রহণ তিনি চান। আপনার কি মত? ধন্যবাদ। আমি আসলে জনাব মানিকের একটা রিয়াকশন দিয়ে শুরু করতে চাই। সেটা হলো যে নিঃসন্দেহে উনি বলেছেন, উনি যথেষ্ট ডিটেলসে বলেছেন যে আমাদের প্রেক্ষাপট, বাংলাদেশ এবং ভারতের মাঝে যে সম্পর্ক, তার প্রেক্ষাপট উনি বলেছেন, এবং নিঃসন্দেহে উনি যেটা বলেছেন তাতে কোনো সন্দেহ নেই, এটা অবশ্যই সত্য। রক্তের সম্পর্ক থেকে আমাদের সম্পর্কের সূত্রপাত, এবং সেটা অবশ্যই আমরা চিরদিনই মনে রাখি, এবং এই জন্য আমরা ভারতের কাছে অনেকখানি কৃতজ্ঞ অবশ্যই। তবে একটা জিনিস আমাদের পাশাপাশি বুঝতে হবে, যেটা সেটা হলো যে দ্বিপাক্ষিক সম্পর্ক কিন্তু শুধু একটি ঘটনা বা সে যত বড় ঘটনাই সেটাতেই চিরদিন নিয়ন্ত্রিত হয়। চূড়ান্ত বিচারে দ্বিপাক্ষিক সম্পর্কের মাঝে স্বার্থ সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায়। এটা আমি আশা করি প্রফেসর ইমতিয়াজও আমার সাথে একমত হবেন, তাত্ত্বিক দিক নিয়ে উনি সবসময় মাথা ঘামান। কাজেই এখন আমাদের দেখতে হবে যে ভারত বাংলাদেশের সম্পর্ক কিন্তু স্বার্থের বটে। আমাদের অবশ্যই ভিত্তিক সম্পর্ক আছে, কিন্তু স্বার্থের সম্পর্কটাকে, দৈনন্দিন সম্পর্কটা কিন্তু স্বার্থের সম্পর্ক, সেটাই আমাদেরকে খেয়াল রাখতে হবে। এবং এখানে প্রফেসর ইমতিয়াজ যেই জিনিসগুলো অবতারণা করেছেন সেটার সাথে আমি সম্পূর্ণ একমত, যে বিশেষ করে মিয়ানমারের সাথে যে ব্যাপারটা ঘটছে, এটাতে ভারতের ভূমিকায় কিন্তু আমরা খানিকটা হতাশ, এটা সরাসরি বলাই ভালো। আমরা আশা করেছিলাম যে ভারত আরো অনেকখানি প্রোঅ্যাক্টিভ ভূমিকা এখানে পালন করবে। বিশেষত এখানে যেহেতু একটা জেনোসাইডও সংঘটিত হয়েছে, অন্তত পক্ষে ধরুন সেটা না হয় এখনো বিচারাধীন, কিন্তু এথনিক ক্লিনজিং এর একটা টেক্সট বুক কেস, সেটা কিন্তু ইউএন সেক্রেটারি জেনারেল বলেছেন, এতে কোনো সন্দেহের সুযোগ নেই। কাজেই আমরা আশা করবো যে রোহিঙ্গা প্রশ্নে ভারত আরো প্রোঅ্যাক্টিভ ভূমিকা পালন করবে। একটা প্রসঙ্গ এসেছে যে ভারত সেখানে ইনভেস্ট করছে আর্থসামাজিক অবস্থার উন্নতির জন্য। এখানে প্রশ্ন আছে যে কার সামাজিক অবস্থা উন্নতির জন্য? যদি এমন হয়, আমি বরং এটাকে একটু উল্টো দিক থেকে দেখতে চাই, যে ভারত যদি সেখানে ইনভেস্ট করে, যেমন চীনারা করছে, এবং তাতে করে যদি ওখানে যে রাখাইন জনগণ আছে তাদের আর্থসামাজিক অবস্থার উন্নতি হয়, আমরা কিন্তু সেটা পছন্দ করি, আমরা চাই যে তাদেরও আর্থসামাজিক অবস্থার উন্নতি হোক। কিন্তু অর্ধেক মানুষকে বিতরণ করে বাকিদের আর্থসামাজিক অবস্থার উন্নয়ন করলে সেটা কতখানি ফলপ্রসূ হবে, সেটা প্রথমত দেখার বিষয়। সেটা একটা উল্টো ফল হবে কিনা সেটাও চিন্তা করতে হবে। এটাতে বিশেষ করে তাত্ত্বিক যারা দেখেন তারা দেখতে পারেন, যদি তাদের আর্থসামাজিক অবস্থার উন্নতি হয়, তারা কি তাদের সমসংখ্যক আরো একই পরিমাণ মানুষের সাথে সেটাকে ভাগাভাগি করতে আগ্রহী হবেন? মানুষের স্বাভাবিক টেন্ডেন্সি যেটা, তাতে আমার মনে হয় সেটা তারা আগ্রহী হবেন। অর্থাৎ তারা চাইবেন যে আর্থসামাজিক অবস্থার উন্নয়নের যেই বেনিফিট তারা পাচ্ছেন সেটা তাদেরই থাকুক, এই 11 লাখ লোক ফেরত গিয়ে সেখানে ভাগ বসাক, এটা তারা চাইবেন না। কাজেই একটা মৌলিক বিষয় যে এখান থেকে মানুষকে বিতরণ করা হয়েছে, সেটা সমাধান না করে সেখানে ওই ঘোড়া কেটে আগায় পানি ঢেলে আমার মনে হয় না এই সমস্যার কোনো সমাধান সম্ভব। একটা বিরতি সময় হলো, আমি বিরতি থেকে ফিরে এসে আমাদের আমন্ত্রিত অতিথিরা আছেন, তাদের বিশ্লেষণ শুনবো। সুপ্রিয় দর্শক, আপনারা সবাই আমাদের সঙ্গে থাকুন।
আবারও স্বাগত। আপনারা দেখছেন CSRM জনতন্ত্র গণতন্ত্র। জনাব বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক, জনাব তৌহিদ হোসেন বলছেন দ্বিপাক্ষিক সম্পর্কের অন্যতম অনুষঙ্গ স্বার্থ। কি বলবেন আপনি? একটু পিছনে যাই, আমি অধ্যাপক ইমতিয়াজ সাহেবের সাথে কিন্তু একমত যে যেহেতু ভারতের সাথে আমাদের সম্পর্কটা অত্যন্ত স্পেশাল টাইপের সম্পর্ক, যেটা আমি শুরুতেই বলেছি, যার সাথে অন্য কোনো দু দেশের সম্পর্কের কোনো নজির আসে না, কারণ এটা রক্তের সম্পর্ক। ভারতের কাছে আমাদের ডিমান্ডও কিন্তু একই কারণে অনেক বেশি, ভারতের থেকে আমাদের প্রত্যাশা কিন্তু বেশি। সুতরাং ভারত যে চীনের মতো অবশ্য বিপক্ষে ভোট দেয়নি সেটা ঠিক, কিন্তু অ্যাবস্টেন করেছে সেটাও কিন্তু আমরা কিন্তু খুব খুশি নই এতে, এবং এই ব্যাপারে আমি ইমতিয়াজ সাহেবের সাথে সম্পূর্ণ একমত। আমাদের প্রত্যাশা ছিল যে ভারত আমাদের পক্ষে, যেহেতু ভারতের কাছে আমাদের প্রত্যাশা বেশি, ভারতের আমাদের পক্ষে ভোট দেওয়াটাই আমাদের প্রত্যাশা ছিল। তো এখানে আমি এই রোহিঙ্গা ব্যাপারে আরেকটু বলবো যে দেখুন, জেনারেল অ্যাসেম্বলি কিন্তু সিকিউরিটি কাউন্সিল না, তাই না? সিকিউরিটি কাউন্সিলের আপনার ক্ষমতা আছে, কি বলে, প্রয়োগ ক্ষমতা আছে। জেনারেল অ্যাসেম্বলির ওই ধরনের কিছু নাই। এখন একটু পিছনে যাই, যে এই রোহিঙ্গা সমস্যা কিন্তু সিকিউরিটি কাউন্সিলে সলভ হতো যদি চীন এবং রাশিয়া 3-4বার ভেটো প্রয়োগ না করতো। কারণ যেটা বলেছি, সিকিউরিটি কাউন্সিলে কিন্তু একটা পুলিশি ক্ষমতা আছে, যেটা জেনারেল অ্যাসেম্বলির নাই। তো ওখানে এটা শেষ হতে পারত। কিন্তু তারপরে একটা কথা, যে জেনারেল অ্যাসেম্বলির যে ভিউটা, সেটা কিন্তু রিফ্লেক্ট করে যে আন্তর্জাতিক ওপিনিয়নটা কি। যদিও এর প্রয়োগ ক্ষমতা নেই, কিন্তু ইট রিফ্লেক্টস দি ভিউ অফ দ্য হোল ওয়ার্ল্ড। হ্যাঁ, তো সেখানে অবশ্য আমরা অনেক মেজরিটি ভোট পেয়েছি জেনারেল অ্যাসেম্বলিতে, লাস্ট জেনারেল অ্যাসেম্বলি যেখানে ভারত অ্যাবস্টেইন করলো। কিন্তু তারপরেও ভারতের মতো একটি শক্তি যদি দেখাতো যে না, আমরা বাংলাদেশের সাথে আছি, তাহলে নিশ্চয়ই এটা একটা ভালো ইম্প্যাক্ট হতো। তবে অ্যাট দি এন্ড অফ দি ডে যেটা আমি বলতে চেষ্টা করছি, যে ইভেন মামলাটি এখন সে আছে আপনার ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস আছে, এবং তদন্ত হচ্ছে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টও তদন্ত হচ্ছে, কিন্তু আপনার সব শেষেও কিন্তু সেই সিকিউরিটি কাউন্সিলের উপর ব্যাপারটা আসবে। কিন্তু যেমন ধরুন, আমি একটা এক্সাম্পল বলি, যে কোনো দেশ যদি আন্তর্জাতিক আদালতের রায় না মানে, তাহলে তার প্রতিকারের জন্য কিন্তু আপনাকে সুপ্রিম কোর্টেই যেতে হবে, যেটা মিয়ানমার ভাবতেছে যে তার তো বড় বন্ধু চীন আছে সেখানে তাকে প্রোটেক্ট করার জন্য। দ্যাট ইজ সিকিউরিটি কাউন্সিল ইজ দ্য অনলি ফোরাম যেখানে আপনার আন্তর্জাতিক আদালতের রায় যদি কোনো দেশ না মানে, আপনাকে ওই সিকিউরিটি কাউন্সিলে যেতে হবে। তো সেই অর্থে সিকিউরিটি কাউন্সিলে আমাদের অবস্থানটা আরও শক্তিশালী করতে হবে। এবং এইখানেও কিন্তু যেমন ধরুন ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট খুব প্রাথমিক অবস্থায় আছে, এটা এখনও তদন্ত পর্যায়ে আছে। ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টও যদি রায় দেয়, তাহলে কিন্তু ওই শেষ পর্যন্ত মানার একটা ব্যাপার আসবে। যেমন এর আগে আপনার সুদানের যে প্রেসিডেন্ট ছিল কিছুদিন আগে, তো সে মারাই গেল, তার উপরে কিন্তু ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টের একটা ওয়ারেন্ট তার মাথায় ছিল, বেশ কয়েক বছর তার মাথায় ছিল। সে অনেক দেশে যেত না এই ভয়ে যে কোনো দেশ যদি তাকে হেগে পাঠিয়ে দেয় সেই আদালতের কাছে। তো সেখানে কিন্তু মানার না মানার একটা ব্যাপার আছে। ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টে হয়তো আমরা আশা করছি আপনার এমনকি সুচির বিরুদ্ধে রায় হতে পারে, আপনার ইসেদের জেনারেলদের বিরুদ্ধে রায় হতে পারে। ওটা তো একটু আলাদা আদালত, তো সেখানে ব্যক্তির বিরুদ্ধে মামলা হয়, যেটা আইসিজিতে হয় না। আইসিজি হলো রাষ্ট্র। তো সেই অবস্থায় আমরা আমাদের সিকিউরিটি কাউন্সিলে আমাদের পাল্লা আরও ভারী করতে হবে, যাতে কোনো ভেটো মিয়ানমারের পক্ষে কোনো ভেটো না আসে। কিন্তু তারপরেও আমি অন্য দুজন বক্তার সাথেই, আমি প্রফেসর সাহেবের সাথে এবং অন্যের সাথে একমত যে ভারত থেকে আমাদের প্রত্যাশা ছিল, আমি নিজেও খুব খুব আপসেট হয়েছি, আমাদের দেশের মানুষও আপসেট হয়েছে। প্রত্যাশা ছিল যে ভারত আমাদের পক্ষে ভোট দেবে, কারণ যেটা আপনার প্রফেসর সাহেব বলেছেন যে 71-এ যে ভারতের ভূমিকা ছিল, সেই ভূমিকার মতনই আমরা মিয়ানমারের ব্যাপারে কিন্তু আমরা একই ধরনের ভূমিকা আশা করি, একই কারণে যে রক্তের সম্পর্ক যেখানে আছে।
এখানে আরেকটি কথা আমি বলতে চাই যে আমার হাতে যেটা সময় খুব কম। আমি আবার একটু পরে আপনার কাছে ফিরি। জনাব জয়ন্ত রায় চৌধুরী, সুষমা স্বরাজ বাংলাদেশে এসেছিলেন, তিনি বলেছিলেন যে প্রতিবেশী আগে কিন্তু বাংলাদেশ সবার আগে। ভারতের কাছে তাই বাংলাদেশের প্রত্যাশা ঐতিহাসিকভাবেই একটু বেশি, কি বলবেন আপনি? হ্যাঁ, নিশ্চয়ই, সে তো বটেই, কারণ বাংলাদেশের সঙ্গে সম্পর্ক ভীষণ গভীর সম্পর্ক এবং রক্ত সম্পর্ক তো বটেই, সে নিয়ে কোনো সন্দেহ নেই। ভাষার সম্পর্ক সবকিছু আমাদের এক, সেই জন্য বাংলাদেশের প্রত্যাশা বেশি থাকে। এবং আমি যে বাকি বক্তাদের যে কথাগুলো শুনছি তাতে সেটা বোঝাই যাচ্ছে, খুব পরিষ্কার বোঝা যাচ্ছে। এখন ভারতবর্ষের পক্ষে বড় মুশকিলের দ্বিধার ব্যাপার, কারণ যদি মিয়ানমারের কাছে আমাদের কোনো বিশেষ লেভারেজ নেই, আমরা যে মিয়ানমারকে আমাদের কথা মানাবো সেটা খুব একটা আমাদের কাছে লেভারেজ নেই, যেটা হয়তো চীনের কাছে আছে, কারণ চীন মিয়ানমারকে যথেষ্ট টাকা করিয়ে দিয়েছে। আমাদের একটাই সিঙ্গেল প্রজেক্ট আছে, যেটা মিয়ানমারের একটা পোর্ট, সিতুয়ে বলে একটা পোর্টে আমাদের কিছু জেটি আমরা তৈরি করেছি, আর সেখান থেকে একটা রাস্তা, রেল লাইন যাবে একটা নদীর কাছে, সেই নদী দিয়ে আবার আমাদের বর্ডারে অব্দি, সীমান্ত অব্দি যাবে, যাতে লোক বা জিনিসপত্র যাতায়াত করতে পারে। সেই প্রজেক্ট এখনো চালু হয়নি, সেই প্রজেক্টের কোনো লাভ মিয়ানমারও পায়নি, আমরাও পাইনি আজ অব্দি। সেই প্রজেক্ট আটকেই বসে রয়েছে, গত 10 বছর ধরে আটকে বসে রয়েছে বিভিন্ন কারণের জন্য। মিয়ানমারের নিশ্চয়ই কিছুটা এই যে রোহিঙ্গা প্রসঙ্গ, তার জন্য কিছুটা আটকে পড়ে রয়েছে। আমরাও চাইবো না একটা প্রজেক্ট একটা দেশের মধ্যে দিয়ে যে যাই, যখন যেখানে একটা সিভিল ওয়ারের মতো সিচুয়েশন হয়, সেই জন্য সব জিনিসটা আটকে পড়ে রয়েছে। আমাদের কাছে বিশেষ কোনো লেভারেজ কিন্তু সত্যিই নেই। আর আপনি খেয়াল করবেন যে 1964 সালে মিয়ানমার কিন্তু ভারতীয় মূলের যত লোক ছিল, আর তার মধ্যে বাংলাদেশীয় অনেক লোক ছিল, তাদেরকে বিতাড়িত করে দিয়েছিল। ওদের চোখে বাংলাদেশি বা ভারতীয়র মধ্যে খুব একটা তফাৎ নেই। এবং পরে পাকিস্তান কিছু মিয়ানমারের সঙ্গে বন্ধুত্ব করেছিল, কিছুটা মিলিটারি কিছু বন্ধুত্ব হয়েছিল, কিন্তু সেই মুহূর্তে তাদেরকে ফেরত পাঠানো হয়েছিল বিনা কোনো কম্পেনসেশন দিয়ে। তাদের জমি জমা বাড়ি, অনেকে বড় বড় ব্যবসাদার ছিলেন সেখানে, হোল ফ্লিটস অফ ট্রাক কারোর ছিল, কারোর হয়তো রাবারের গার্ডেন ছিল, সব ন্যাশনালাইজ করে তাদের বাড়ি ফেরত পাঠানো হয়েছিল। আমরা এখানে তাদেরকে, যারা আমাদের কাছে এসেছিল তাদেরকে আমরা রিহ্যাবিলিটেট করেছি। অনেকে আমরা শুনেছি যে চিটাগংয়ে গিয়ে তারা, তাদের আদি চিটাগংয়ে বাড়ি ছিল, তারা চিটাগংয়ে ফেরত গেছিল। তো এই যে লেভারেজ নেই, এবং সেই জন্য যে বার্মাকে চোখ রাঙিয়ে আমরা কিছু করাতে পারবো, সেইটা আমাদের ধারণা যে আমরা পারবো না। সেই জন্য যতটা পারছে ভারতবর্ষ চেষ্টা করছে ডিপ্লোম্যাটিক্যালি বার্মাকে যাতে রাস্তায় আনতে পারে, যাতে তারা রোহিঙ্গাদের ফেরত নিতে পারে। মেইন উদ্দেশ্য হচ্ছে রোহিঙ্গাদের তাদের বাড়ি ফেরত পাঠানো নির্ভয়ে, যাতে তারা যেতে পারে বিনা কোনো প্রবলেম। জি, অনেক ধন্যবাদ। এটা চেষ্টা নিশ্চয়ই সব বেশি করে। জি, অধ্যাপক ডক্টর ইমতিয়াজ আহমেদ, 65-র আগে যে যোগাযোগ ব্যবস্থা ছিল, সেই যোগাযোগ ব্যবস্থায় ফিরে গেলে এখন তখনকার তুলনায় অনেক কিছু পরিবর্তন হয়েছে, ব্যবসা বাণিজ্য অনেক বেশি বেড়েছে, তাতে করে কি অর্থনৈতিক সম্পর্কের গতি আরো বাড়বে? বাড়ার কথা, না বাড়ার কোনো কারণ নেই। এবং দুটো দেশের যত বেশি উন্নয়ন হবে, তার ইনফ্রাস্ট্রাকচার প্রয়োজন হবে এবং তার কানেক্টিভিটি প্রয়োজন হবে। এটা একেবারে অন্য দেশের যদি আমি ডেভেলপমেন্ট, আমরা যদি তার ইতিহাস দেখি, এটা অস্বাভাবিক কোনো কিছু না। কারণ আমার যে উন্নয়নটা তো আমার এটাকে ধরে রাখতে হবে। এখন ধরে রাখার বিষয় এটা তো হতে পারে না যে আমি আমার মধ্যেই ধরে রাখবো, সেই অবস্থা তো আর এই বিশ্ব নেই। এবং যেহেতু একটা বিশ্বায়নের মধ্যে আমরা আছি, এবং সেটাও একটু বলে রাখা দরকার, এই প্যান্ডামিকের আমি মনে করি যে, এবং এটা আমার একেবারেই ব্যক্তিগত এই বিষয় মানে কথা বলছি, সেটা হলো যে আজকে যদি গ্লোবাল কোঅপারেশন থাকতো, আজকে যদি আমেরিকায় ডোনাল্ড ট্রাম্পের মতন প্রেসিডেন্ট না থাকতেন, বা বরিস জনসন যদি না থাকতেন, বা ব্রাজিল যদি না থাকতেন, যারা সবাই একটা ইনসুলার পলিটিক্সে চলে গিয়েছিল, আমি যেটাকে পলিটিক্স অফ ইনসুলারিটি বলি, বা পলিটিক্স অফ সিঙ্গুলারিটি, যেটা অনেকেই এটা রাইট উইং পলিটিক্স বলবে, সেটা যদি তারা না যেত প্যান্ডামিকের আগে, তাহলে কিন্তু গ্লোবাল কোঅপারেশনে প্যান্ডামিক থামাতে পারতো, বা তার ভয়াবহতা থামাতে পারতো। আমি একটু এটা সহজ করে বলছি, এই প্যান্ডামিক কিন্তু ভবিষ্যতে আরো হবে, প্যান্ডামিক না হওয়ার কোনো কারণ নেই।
ভাইরাস সেভাবেই কিন্তু কো ইভলভ করে। এটা কোনো ইটস নট, অনেকে এটাকে ব্ল্যাক সোয়ান বলছে, এটা ব্ল্যাক সোয়ানও না। এটা যারা ভাইরাস নিয়ে সামান্য যদি একটু গভীরভাবে যদি দেখে, ভাইরাস মানুষের সাথে বা অন্য বিইংয়ের সাথে কো ইভলভ করে। কখনো কখনো মিউটেশনটা খারাপ হয়, কখনো কখনো মিউটেশনগুলো ভালো হয়। এই মিউটেশন কিন্তু আমাদের অনেক কাজেও লাগে এবং অনেক কি ভাই প্রতিরোধ হিসাবে কিন্তু এই ভাইরাসগুলো আমাদের সাথে থাকে, এটা কো ইভলভ করে। সেই হিসেবে আমি যেটাকে স্প্যানিশ ভাইরাস বলে, যদি ওটা বলা ঠিক না, কারণ স্পেনে ওটাকে ফ্রেঞ্চ ভাইরাস বলতো, পোল্যান্ডরা ওটাকে বোলশেভিক ভাইরাস বলতো, ওই সো কল স্প্যানিশ ভাইরাস, ওই সময় মিউটেশনটা খুবই খারাপ ছিল এবং নর্মালি 40-80 ইয়ার্সের মধ্যে মিউটেশন আর একটা খারাপ অবস্থায় যায়, এবার আবার হলো। এই মিউটেশন ভবিষ্যতে কিন্তু হবেই, কিন্তু কিভাবে আমি সামাল দিব, মানে সামালটা খুব সহজ ছিল, এবারও সহজ ছিল। এবং ভ্যাকসিন আসার আগে সামাল দেওয়ার মাত্র 3টা বিষয়: হ্যান্ড ওয়াশিং, ওয়ারিং মাস্ক আর ফিজিক্যাল ডিস্টেন্স। এখানে আইসিবিএম দরকার নেই, এখানে সাংঘাতিক বড় জাহাজও দরকার নেই, এখানে বিশাল $1.1 ট্রিলিয়ন বাজেটও দরকার নেই। এটাই হলো ভাইরাসের ধর্ম, মানে এটা একেবারে পরিষ্কার। সেই জায়গায় একমাত্র হলো গ্লোবাল কোঅপারেশন। আমার আশা থাকবে যখন আমরা কানেক্টিভিটির কথা বলছি, উন্নয়নের কথা বলি, আজকের যে প্যান্ডামিক, এটা যেন ভুলে না যায়, ওই গ্লোবাল কোঅপারেশনটা যেন আমরা রাখি। তাহলে আমি মনে করি যে উন্নয়নটা ধরে রাখা যাবে এবং মানুষের যেই সমৃদ্ধ আমরা চাচ্ছি সেটাও করা সম্ভব হবে। অনেক ধন্যবাদ। আমি জনাব তৌহিদ হোসেন আপনার কাছে 1 মিনিটের জন্য যাচ্ছি। জয়ন্ত রায় চৌধুরী বলছেন যে এই যোগাযোগ শেষ পর্যন্ত হয়তো বাংলাদেশ, ভারত, ভুটান, নেপালে গিয়ে ঠেকবে, কিন্তু বাংলাদেশ হয়তো আরেকটু বেশি আশা করে যে সেটি থাইল্যান্ড এবং মিয়ানমারকেও যুক্ত করবে। তাহলে কি এই অঞ্চলের অর্থনৈতিক অগ্রগতি একসঙ্গে বেড়ে উঠবে কি এই যোগাযোগ স্থাপন হয়ে গেলে? এখানে আপনি ধন্যবাদ, আপনি কিন্তু যোগাযোগ স্থাপন হয়ে গেলে বলেছেন। আমি খুব নিকট ভবিষ্যতে আমি আমার সম্ভাবনা দেখছি না যে আমরা মিয়ানমারের মাধ্যমে থাইল্যান্ডের সাথে যুক্ত হব, কারণ সেটা যদি করতে হয় তাহলে সর্বাগ্রে আমাদের মিয়ানমারের সাথে সম্পর্ক অন্যরকম হতে হবে, অনেক বেশি বন্ধুত্বপূর্ণ হতে হবে। ট্রানজিট খুব সহজ জিনিস নয়, এটা তো আমরা এমনকি ভারতের সাথে সম্পর্কের ক্ষেত্রে দেখতে পাচ্ছি। এটা ঠিক যে আমরাও বেশ খানিকটা সময় নিয়েছি তাদেরকে ট্রানজিট দিতে নর্থ ইস্ট, এবং সত্যিকার অর্থে কিন্তু যদিও বলা হচ্ছে, জয়ন্তবাবু বললেন যে এই রেল লাইন আমাদেরকে নেপাল, ভুটানের সাথে যুক্ত করবে, হয়তো কোনো এক সময় করবে, কিন্তু নেপাল, ভুটানের সাথেও কিন্তু আমরা এখনো ট্রানজিট পাইনি সত্যিকার অর্থে, কারণ এখনো কিন্তু সড়ক পথে আপনার মালামাল পরিবহনে যথেষ্ট বাধা, যথেষ্ট সমস্যা রয়ে গেছে। নেপালের ট্রাক কিন্তু ভারতে ঢুকতে পারে, কিন্তু ভারত থেকে বাংলাদেশে ঢুকতে পারে না। অনেক ধন্যবাদ। শেষ করতে হচ্ছে আমার হাতে। জনাব বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক, আপনার জন্য 30 সেকেন্ড, আপনার শেষ কথাগুলো শুনবো। আমি রোহিত সাহেবের সাথে এই ব্যাপারে পুরোপুরি একমত যে মিয়ানমারের সাথে কানেক্টিভিটি সেটা কিন্তু সুদূর করা হতো, এটা অদূর ভবিষ্যতে তো নাই, সুদূর ভবিষ্যতে হবে কিনা, কারণ তার আগে তো রোহিঙ্গা সমস্যার সমাধান করতে হবে এবং সেটা যে কালকেই হয়ে যাচ্ছে এবং কোনো চিন্তা করার কোনো অবকাশ কিন্তু নেই। অনেক ধন্যবাদ। জনাব জয়ন্ত রায় চৌধুরী, 30 সেকেন্ড, আপনার শেষ কথাগুলো শুনে আমরা অনুষ্ঠানের ইতি টানবো। নমস্কার। কোভিড নিয়ে কথা বলছিলেন ইমতিয়াজ প্রফেসর আহমেদ। কোভিডে বোধহয় যতদূর আমি জানি 30 মিলিয়ন ভ্যাকসিনস ভারতবর্ষর সেরাম ইনস্টিটিউট থেকে বাংলাদেশে যাবে এবং কথা চলছে বোধহয় দুপক্ষই যে আরও যাতে ভ্যাকসিন যেতে পারে। বাংলাদেশ মোটামুটি 160 মিলিয়নের দরকার বাংলাদেশের, এবং সেটা যতটা পারবে সেরাম ইনস্টিটিউট থেকে অক্সফোর্ড ভ্যাকসিন। তবে বাংলাদেশ বোধহয় আরো 2-3টে কোম্পানির সঙ্গে কথা বলছে, একসঙ্গে 3টে মিলিয়ে তার 160 মিলিয়ন করছে, চেষ্টা করছে আর কি বাংলাদেশ। সবাইকে অনেক ধন্যবাদ, বিশেষ করে জয়ন্ত রায় চৌধুরী, দিল্লি থেকে আপনি আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন, অনেক ধন্যবাদ। জনাব তৌহিদ হোসেন, অধ্যাপক ডক্টর ইমতিয়াজ আহমেদ এবং বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক। সুপ্রিয় দর্শক, আপনারা আমাদের সঙ্গে সবসময় থাকুন।